where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রীরা, আমি বুদ্ধদেব বিশ্বাস, ফিলোজফি শিক্ষক, মালদা জেলা স্কুল থেকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজ আমরা আরোহ যুক্তির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কারণ নিয়ে আলোচনা শুরু করব। এখন কারণ যে এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু আর ঘটনা একে অপরের সম্পর্কযুক্ত। তো এই যে সম্পর্ক বা এই সাধারণত দুই রকমের হয়। একটা হচ্ছে সহ অবস্থানের সম্পর্ক, সহ অবস্থানের সম্পর্ক। দুই নম্বর হচ্ছে ব্যতিক্রমহীন অপরিবর্তনীয় সম্পর্ক। ব্যতিক্রমহীন অপরিবর্তনীয় সম্পর্ক। অপরিবর্তনীয় সম্পর্ক, এই দুই ধরনের সম্পর্ক আমরা দেখতে পাই। তা আমরা আমাদের অভিজ্ঞতায় বা প্রত্যক্ষ জ্ঞানে, যেমন ধরো যত রাজহাঁস দেখেছি সেগুলি সবই সাদা, কিন্তু এর থেকে একক কথা কখনোই বলা যায় না যে আমরা ভবিষ্যতে কোনো দিন কোনো কালো বা লাল রঙের রাজহাঁস দেখতে পাবো না। তাই যদি ভবিষ্যতে কোনো দিন কালো বা লাল রঙের রাজহাঁস দেখি, তাতে আশ্চর্য হবার কিছু নেই, কারণ এই রাজহাঁসের সঙ্গে সাদা রঙের যে সম্পর্ক, সেটা নিছক একটা সহ অবস্থানের সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে কোনো আবশ্যিকতা বা অনিবার্যতা নেই। কিন্তু অন্য দিক থেকে আমরা আমাদের অভিজ্ঞতায়, আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতায় এমন এক ধরনের সম্পর্ক দেখতে পাই যার কোনো পরিবর্তন নেই, যার কোনো ব্যতিক্রম নেই, অর্থাৎ ব্যতিক্রমহীন পরিবর্তনীয় সম্পর্ক। যেমন ধরো, জলপান করলে তৃষ্ণা নিবারণ হয়, কিংবা আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। তো এই যে সম্পর্ক, এই জাতীয় সম্পর্কগুলো নিছক আকস্মিক বা সহ অবস্থানের সম্পর্ক নয়। এই সম্পর্কটা কি? এই সম্পর্কটা হচ্ছে ব্যতিক্রমহীন অপরিবর্তনীয় সম্পর্ক। এই সম্পর্ককেই বলা হচ্ছে কার্য-কারণ। এই সম্পর্কটা কি বলা হয়? কার্য-কারণ নিয়ম। কার্যকারণ নিয়ম বা সম্পর্ক। কার্যকারণ নিয়ম বা কার্যকারণ সম্পর্ক। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কারণ কি? কারণ কি? কারণ কি? দেখো, আর কার্যই বা কি? কার্য কি? স্বাভাবিকভাবে এই দুটো প্রশ্ন দেখা দেয়। তো এই প্রশ্নে, এই দুটি প্রশ্নের একটা আমরা সাধারণ উত্তর দিতে পারি যে যার জন্য কোনো কিছু ঘটে তাকে বলে কারণ, আর যা কিছু ঘটে তাকে বলে কার্য। যেমন জলপান তৃষ্ণা নিবারণ করে, জলপান তৃষ্ণা নিবারণ করে। তো এই জ্ঞানে জলপান হচ্ছে কারণ,
এবং তৃষ্ণা নিবারণ হচ্ছে কার্য। তা এদের মধ্যে যে সম্পর্ক, এই জলপান আর তৃষ্ণা নিবারণ, এদের মধ্যে যে সম্পর্ক সেটা নিছক সহাবস্থানের সম্পর্ক নয়। এই সম্পর্কটা কি? ব্যতিক্রমহীন অপরিবর্তনীয় সম্পর্ক। তো এই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে কারণ এবং কার্য কিন্তু দুটি ঘটনা মাত্র। সাধারণত যে ঘটনাটি আগে ঘটে তাকে বলে কারণ, আর যে ঘটনাটি পরে ঘটে তাকে বলা হয় কার্য। তবে একথা আমরা বলতে পারি না যে কোনো ঘটনা আগে ঘটলেই সেই পূর্ববর্তী ঘটনাটিকে কারণ বলা যাবে। তাই আমরা এক্ষেত্রে বলতে পারি যে এই কার্যকারণ নীতির যে মূল কথা, সে নীতির মূল কথা হচ্ছে, কার্যকারণ নীতির মূল কথা কার্যকারণ নীতির মূল কথা হচ্ছে যে কি প্রতিটি ঘটনারই কারণ আছে, প্রতিটি ঘটনারই কারণ আছে। কার্যকারণ নীতির মূল কথা হচ্ছে প্রতিটি ঘটনারই কারণ আছে, অর্থাৎ কারণ ছাড়া কোনো কিছু ঘটতে পারে না এবং একটা বিশেষ কার্য একটা বিশেষ কারণের দ্বারাই উৎপন্ন হয়। তো এই যুক্তিবিজ্ঞানে, অর্থাৎ আরোহ যুক্তিবিজ্ঞানে, বিশেষ করে আরোহ যুক্তিবিজ্ঞানে এই যে কার্যকারণ, এই যে নীতি বা কার্যকারণ নিয়ম, এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এবং আরোহ যুক্তিতে যখন আমরা কয়েকটি বিশেষ দৃষ্টান্ত বা বিশেষ ঘটনাকে পর্যবেক্ষণ করে একটা সামান্য বচন প্রতিষ্ঠা করি, তখন তার ভিত্তি হচ্ছে এই কার্যকারণ নীতি বা তার কার্যকারণ নীতিটাকে আমরা মেনে নিই। যেমন আমরা মানুষ এবং মরণশীলতা, এই দুটোর মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে এটা ধরে নিয়েই আমরা কয়েকজন মানুষের মৃত্যু পর্যবেক্ষণ করে সকল মানুষ মরণশীল জীব এরকম একটা সামান্য বচন আমরা প্রতিষ্ঠা করি। কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে লৌকিক আরোহ ও উপমা যুক্তির ক্ষেত্রে এই কার্যকারণ নীতির উপর প্রতিষ্ঠিত নয়, কিন্তু বৈজ্ঞানিক আরোহ যুক্তির সিদ্ধান্ত কার্যকারণ নীতির উপর প্রতিষ্ঠিত। কারণ বৈজ্ঞানিক আরোহণ মানে যে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়, সেটা মূলত কার্যকারণ নীতি ও প্রকৃতি একরূপতার নীতির উপর ভিত্তি করেই সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়। কেননা বৈজ্ঞানিক আরোহণের দু ধরনের ভিত্তির কথা বলা হয়েছে, একটা হচ্ছে আকারগত ভিত্তি আর একটা হচ্ছে বস্তুগত ভিত্তি। আকারগত ভিত্তি কি? কার্যকারণ নীতি ও প্রকৃতির একরূপতা নীতি, এই দুটি হচ্ছে বৈজ্ঞানিক আরোহণের আকারগত ভিত্তি, আর পর্যবেক্ষণ ও পরীক্ষণ এই দুটি হলো বৈজ্ঞানিক আরোহণের বস্তুগত ভিত্তি। তো যাই হোক, এখন আমরা এই কারণের সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। কারণের প্রকৃতি। কারণের প্রকৃতি দেখো, তো এই যে কারণের স্বরূপ, এই কারণের প্রকৃতি বা কারণের স্বরূপ সম্পর্কে যুক্তিবিজ্ঞানী মিল, বেইন, কার্ভেত রিড এরা সকলেই একমত পোষণ করে থাকেন। যেমন যুক্তিবিজ্ঞানী মিল কি বলেছেন, যে যদি কোনো ঘটনা শর্তান্তরহীন ও অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে, তাহলে সেই পূর্ববর্তী ঘটনাটিকে কারণ বলতে হবে এবং অনুবর্তী ঘটনাটিকে কার্য বলতে হবে। ঠিক একইভাবে বেইন কি বলছেন? বেইন বলছেন যে কারণ হলো কার্যের জন্য অনিবার্যভাবে প্রয়োজনীয় শর্তাবলী ও পারপার্শ্বিক ঘটনার সমষ্টি। আবার কার্ভেত রিড কি বলছেন? কার্ভেত রিড এই মিলকে অনুসরণ করে তিনি বলছেন যে গুণের দিক থেকে
গুণের দিক থেকে কারণ হচ্ছে কার্যের অব্যবহিত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। তাহলে কি বললাম? কারণ হলো গুণের দিক থেকে, কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন পূর্ববর্তী অপরিবর্তনীয় ঘটনা। তাহলে কার্ভে থ্রেড মিলকে অনুসরণ করে কারণের লক্ষণ দিতে গিয়ে বললেন যে কারণ হলো গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। আর পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। তাহলে আমরা বলতে পারি যে কার্ভে থ্রেড কারণের স্বরূপ সম্পর্কে আলোচনা করতে গিয়ে কারণের দু প্রকার সংজ্ঞা তিনি প্রদান করেছেন। একটা হচ্ছে গুণের দিক থেকে, আর একটা হচ্ছে পরিমাণের দিক থেকে। গুণের দিক থেকে কার্ভে থ্রেড কি বললেন? যে গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। আর পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। এই দুটো লক্ষণ আমরা পাই, অর্থাৎ কারণের গুণগত লক্ষণ এবং কারণের পরিমাণগত লক্ষণ। এখন কারণের গুণগত লক্ষণ এই কারণের এই গুণগত লক্ষণটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কতগুলো বৈশিষ্ট্য আমরা পাব। যে কারণ ও কার্য কি? প্রথমত আমরা বলতে পারি কারণ ও কার্য হচ্ছে সাপেক্ষ পদ। কেন? যে কার্য ছাড়া যেমন কারণ হয় না, তেমনি কারণ ছাড়াও কার্য হয় না। কাজেই কারণ ও কার্য কি? একে অপরের উপর নির্ভরশীল, পরস্পরের উপর নির্ভরশীল। অর্থাৎ কারণ ও কার্য হচ্ছে সাপেক্ষ পদ। 2 নম্বর কি? তাহলে 1 নম্বর পেলাম সাপেক্ষ পদ, কার্যকারণ সাপেক্ষ পদ। 2 নম্বর হচ্ছে যে কার্য সবসময় কোনো বিশেষ কালের ঘটনা। হ্যাঁ, কার্য সবসময় কোনো বিশেষ কালের ঘটনা। কার্য সবসময় কোনো বিশেষ কালের ঘটনা। অর্থাৎ এই যে প্রাকৃতিক জগতে সব সময় নিত্য নতুন ঘটনা ঘটে চলেছে, তো এই সব ঘটনা দেখে আমরা তাদের কারণ অনুসন্ধান করতে চাই। তা এই পরিবর্তন দেখলেই আমরা পরিবর্তনের কারণটা আবিষ্কার করতে চাই। যেমন ধরো বন্যা, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, ভূমিকম্প, এইগুলো প্রাকৃতিক জগতে যখন আমরা দেখি তখন আমরা তার কারণ জানতে চাই। যে কী কারণে বন্যা হলো, কী কারণে দুর্ভিক্ষ দেখা দিল, কী কারণে মহামারী দেখা দিল, কী কারণে অনাবৃষ্টি হলো, কী কারণে ভূমিকম্প হলো। এইভাবে আমরা কারণ আমরা আবিষ্কার করতে চাই। তা আমরা এর দ্বারা প্রমাণিত হয় যে এই ঘটার পূর্বে, এই ঘটনাগুলো ঘটার পূর্বে, কোন ঘটনাগুলো? এই যে বন্যা, দুর্ভিক্ষ, মহামারী, অনাবৃষ্টি, ভূমিকম্প, এই ঘটনা ঘটার পূর্বে প্রাকৃতিক অবস্থাটা অন্যরূপ ছিল এবং বর্তমানে যখন ঘটনাটা ঘটেছে সেই অবস্থার পরিবর্তন হয়েছে, প্রাকৃতিক অবস্থার পরিবর্তন হয়েছে। সেই জন্য আমরা বলি যে কার্য সবসময় কোনো বিশেষ কালের ঘটনা।
দ্বিতীয় হচ্ছে কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা। কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা। 3 নম্বর বৈশিষ্ট্য। দেখো, যখন দুটি ঘটনার মধ্যে একটা সম্বন্ধ স্থাপন করা হয় তখন আমরা পূর্ববর্তী ঘটনাটিকে কারণ এবং অনুগামী ঘটনাটিকে বা অনুবর্তী ঘটনাটিকে কার্য বলে থাকি। যেমন বিষপান করে কেউ মারা গেল, তো এক্ষেত্রে বিষপান এই পূর্ববর্তী ঘটনাটি হলো কারণ এবং মারা যাওয়া এই অনুবর্তী বা অনুগামী ঘটনাটি হলো কার্য। কাজে কারণ সবসময় কি কার্যের পূর্ববর্তী ঘটনা বা কার্যের পূর্বে থাকে, পূর্বে হয়। নেক্সট 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে কারণ কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কারণ কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কারণ কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। দেখো, কারণ কার্যের এক্ষেত্রে মনে রাখতে হবে যে কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা হলেও যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে গণ্য করা যাবে না। তো যে ঘটনা সর্বদাই কার্যের পূর্বে ঘটে, যে ঘটনাটি সবসময় কার্যের পূর্বে ঘটে, তাকেই আমরা অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হিসাবে চিহ্নিত করব এবং একমাত্র তাকেই আমরা কারণ বলে গণ্য করতে পারি। সুতরাং কারণ হতে গেলে পূর্ববর্তী ঘটনাকে অবশ্যই কি হতে হবে? অপরিবর্তনীয় ঘটনা হতে হবে। যেমন ধরো, যেখানেই ম্যালেরিয়া জ্বর দেখা যায়, সেখানে সবসময় অ্যানোফিলিস মশার উপস্থিতি আমরা লক্ষ্য করে থাকি। এমন অ্যানোফিলিস মশার আমরা প্রাদুর্ভাব দেখতে পাই। তো এর থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি কি যে অ্যানোফিলিস মশাই হলো ম্যালেরিয়া জ্বরের কারণ। তো এই ম্যালেরিয়া জ্বরের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হিসেবে আমরা কি পাই? যে অ্যানোফিলিস মশার উপস্থিতি বা অ্যানোফিলিস মশার উপদ্রব। সেই জন্য কারণ সবসময় কী হবে? কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, যে কোনো পূর্ববর্তী ঘটনা নয়, অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হতে হবে। নেক্সট 5 নম্বর কি? যে কারণ কার্যের শর্তান্তরহীন অপরিবর্তনীয় কারণ কার্যের শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। অপরিবর্তনীয় কারণ কার্যের শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। দেখো, এক্ষেত্রে আমরা বলতে যে কারণ হচ্ছে কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, কিন্তু কার্ভের থ্রেড এই কারণ কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, এটা মূলত হিউমের মত, দার্শনিক হিউম। কিন্তু কার্ভের থ্রেড হিউমের এই যে মতটা, এই মতটিকে তিনি সমালোচনা করে বললেন যে অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হলেই তাকে সবসময় কারণ বলে গণ্য করা যাবে না। কেন? যেমন ধরো, দিনকে রাতের কারণ এবং রাতকে দিনের কারণ বলা যায় না। কেন? দিনের পূর্বে রাত, রাতের পূর্বে দিন, এটা অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হিসেবে আমরা দেখতে পাই। কিন্তু দিনকে রাতের কারণ বা রাতকে দিনের কারণ আমরা বলতে পারি না, যদিও এরা একে অপরের কি অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কেননা দিন রাত এই যে কেউ কারো কারণ বা কার্য নয়, দিন বা রাত এখানে কেউ কারো কারণ বা কার্য নয়। কেননা তাহলে এই দুটো ঘটনার মধ্যে অন্য একটি সম্বন্ধ, শর্তনিরপেক্ষ সম্বন্ধ উপস্থিত আছে। সেই সম্বন্ধটা কি? পৃথিবীর আহ্নিক গতি। সেই পৃথিবীর আহ্নিক গতি ঘটনাটা হচ্ছে শর্তহীন ঘটনা একটা। সেই ঘটনাটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। কাজে কারণ হতে গেলে তাকে কি হতে হবে? শর্তান্তহীন হতে হবে। তাহলে পূর্ববর্তী
অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হলেই চলবে না, সেই অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনাটিকে কি হতে হবে? শর্তান্তহীন হতে হবে। সেই জন্য মিল এই বক্তব্যকে সংশোধন করে বললেন, কারণ হলো কার্যের শর্তান্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। শর্তান্তহীন ঘটনা বলতে বোঝাই এমন কয়েকটি শর্তের সমষ্টি বা যা কোনো শর্তের ওপর নির্ভর না করে কার্যকে উৎপন্ন করে। কাজে যে অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা কার্য ঘটাবার জন্য অন্য কোনো বিষয় বা শর্তের উপর নির্ভর করে না, তাকে আমরা কারণ বলে গণ্য করতে পারি। নেক্সট হচ্ছে 6 নম্বর হচ্ছে কি? তাহলে নেক্সট আমরা 6 নম্বর বৈশিষ্ট্য কি? যে কারণ কার্যের অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। কারণ কার্যের অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। কারণ কার্যের অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। তো যদি কোনো ঘটনা কার্যের অব্যবহিত পূর্ববর্তী ঘটনা না হয়ে বহু পূর্ববর্তী ঘটনা হয়, তাহলে সেই ঘটনাকে কারণ বলে আমরা গণ্য করতে পারি না। যেমন ধরো বলা হলো যে বৃষ্টিতে ভেজার 1 বছর পর যদি কারো সর্দি হয়, তাহলে 1 বছর আগে বৃষ্টিতে ভেজার ঘটনাটি সর্দির কারণ হতে পারে না। কিন্তু যদি বলা যায় যে আজ সকালে বৃষ্টিতে ভেজার পর সন্ধ্যাবেলায় তার সর্দি হয়, তাহলে বলা যাবে যে বৃষ্টিতে ভেজার জন্য সর্দি হয়েছে। কেননা এক্ষেত্রে বৃষ্টিতে ভেজা হলো সর্দি হওয়ার অব্যবহিত অব্যবহিত পূর্ববর্তী ঘটনা হলো। এইভাবেই কার্ভেত রিড কি বললেন? যে গুণের দিক থেকে কারণ হলো কার্যের নিয়ত বা অপরিবর্তনীয় শর্তান্তরহীন অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। এরপরে আমরা কারণের পরিমাণগত লক্ষণে যাব। কারণের পরিমাণগত লক্ষণ। কারণের পরিমাণগত লক্ষণ। কার্ভেত রিড কারণের পরিমাণগত লক্ষণ দিতে গিয়ে বললেন যে পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান, এটা হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ। তো এক্ষেত্রে অর্থাৎ কারণের মধ্যে যে পরিমাণ বস্তু ও শক্তি থাকে, কার্যের মধ্যেও সেই পরিমাণ বস্তু ও শক্তি অবশ্যই থাকবে। তো এই বস্তু এবং শক্তির এই অবিনশ্বরতার নিয়ম থেকেই কারণের এই পরিমাণগত লক্ষণটি আমরা পেয়ে থাকি। তাহলে কারণের এই পরিমাণগত লক্ষণটি কোন নীতির উপর প্রতিষ্ঠিত? বস্তুর এবং শক্তির বস্তু ও শক্তির অবিনশ্বরতা, শক্তির অবিনশ্বরতা নীতি। কার্ভেত রিডের এই পরিমাণগত কারণের পরিমাণগত লক্ষণটি, অর্থাৎ পরিমাণের দিক থেকে কারণ ও কার্যের সমান, এই পরিমাণগত এই লক্ষণটি বস্তু ও শক্তির অবিনশ্বরতার নীতির ওপর প্রতিষ্ঠিত। কেন? যে কারণের মধ্যে যে পরিমাণ বস্তু ও শক্তি আছে, কার্যের মধ্যেও সে একই পরিমাণ বস্তু ও শক্তি আছে। এখন এই বস্তুর অবিনশ্বরতা নিয়ম, তাহলে একটা দুটো নিয়ম পাচ্ছি, একটা বস্তুর অবিনশ্বরতা নিয়ম আর একটা হচ্ছে শক্তির অবিনশ্বরতা নিয়ম। বস্তুর অবিনশ্বরতা নিয়মে কি বলা হয়েছে? যে এই পৃথিবীতে যে বস্তু আছে তার পরিমাণ
অবিনশ্বর। কেননা বস্তু এক আকার থেকে অন্য একটি আকারে রূপান্তরিত হয়। বস্তু এক আকার থেকে অন্য আকারে রূপান্তরিত হয়, কিন্তু বস্তুর পরিমাণের কোনো পরিবর্তন হয় না, হ্রাস বৃদ্ধি ঘটে না। যেমন ধরো নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন এবং নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন মিশ্রণ করে জল তৈরি করা হয়। তো এক্ষেত্রে হাইড্রোজেন ও অক্সিজেনের রূপের পরিবর্তন হয়, অর্থাৎ বায়বীয় পদার্থ অর্থাৎ গ্যাসীয় পদার্থটা কি তরল পদার্থে পরিণত হচ্ছে, কিন্তু পরিমাণের দিক থেকে জলের পরিমাণ এবং হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণ সমান থাকে। সেই জন্য সেটাকে বলা হচ্ছে বস্তুর অবিনশ্বরতা নীতি। নেক্সট হচ্ছে শক্তির অবিনশ্বরতা নীতি। শক্তির অবিনশ্বরতা নীতি, শক্তির অবিনশ্বরতা নীতিতে কি বলা হচ্ছে যে জগতে যে পরিমাণ শক্তি আছে তা অবিনশ্বর। শক্তির রূপান্তর ঘটে মাত্র, কিন্তু তার পরিমাণের কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না। যেমন ধরো উত্তাপ শক্তি, আলোক শক্তি ইত্যাদি, এইগুলো কি একটি থেকে আরেকটিতে রূপান্তরিত হয়, কিন্তু এই রূপান্তরের ফলে শক্তি পরিমাণের কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না। সেই জন্য সেটাকে বলা হচ্ছে শক্তির অবিনশ্বরতার নিয়ম। তা কারণ যখন কার্যে পরিণত হয় তখন কারণের মধ্যে যে বস্তু ও শক্তি বর্তমান থাকে, কার্যের মধ্যেও সেই একই পরিমাণ বস্তু ও শক্তি বর্তমান থাকে। এই জন্যই বলা হয় যে পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান, এবং এটাই হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করব কারণ ও শর্ত। কারণ ও শর্ত। দেখো, কারণ হচ্ছে কতকগুলি শর্তের সমষ্টি। আর শর্তটা কি? শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টি করার পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, যা কার্য সৃষ্টির সহায়ক, যা কার্য সৃষ্টি করতে সাহায্য করে, তাই শর্ত। এই জন্য বলা হয় যে কারণ হলো কতকগুলি শর্তের সমষ্টি। তা এই কারণের লক্ষণ প্রসঙ্গে যুক্তিবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল কি বলছেন, যে কারণ হলো সদর্থক ও নঙর্থক শর্তসমূহের সমষ্টি। মিলের মতে কারণ হলো সদর্থক ও নঙর্থক শর্তসমূহের সমষ্টি। কার্ভেট রিড কি বলছেন, যে কারণ কোনো ক্ষেত্রেই সরল ঘটনা নয়, বরং কারণটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কতকগুলো শর্ত আমরা পাই। এই জন্য তিনি বলছেন যে শর্ত হলো কারণের এমন একটি অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টির পক্ষে খুবই প্রয়োজনীয়, অর্থাৎ যা কার্য সৃষ্টির সহায়ক, তাই শর্ত। এই জন্য বলা হয় যে কারণ হলো কতকগুলি শর্তের সমষ্টি। তাহলে কি বললাম, কারণ হলো কতকগুলি শর্তের সমষ্টি। কারণ হলো কতগুলি শর্তের সমষ্টি। এই কার্ভেট রিডের মতে, কার্ভেট রিড শর্ত দু প্রকার। শর্ত দু প্রকার, কি কি? সদর্থক শর্ত আর নঙর্থক শর্ত। সদর্থক শর্ত, নঙর্থক শর্ত। সদর্থক শর্ত কাকে বলে? যে শর্ত উপস্থিত না থাকলে কার্যটি ঘটতে পারে না,
সেগুলোকে বলা হয় সদর্থক শর্ত। অর্থাৎ সদর্থক শর্ত হলো সেই শর্ত যেটি উপস্থিত থাকলে কার্যটি অবশ্যই ঘটে। আর নঅর্থক শর্ত, যে শর্ত উপস্থিত থাকলে কার্যটি ঘটতে পারে না, যে শর্তটি উপস্থিত থাকলে কার্যটি ঘটতে পারে না, সেটাকে বলা হয় নঅর্থক শর্ত। অর্থাৎ নঅর্থক শর্ত হলো সেই শর্ত যেটি উপস্থিত না থাকলে কার্যটি ঘটে। কাজেই সদর্থক শর্ত হচ্ছে কার্য সৃষ্টির পক্ষে অনুকূল, আর নঅর্থক সৃষ্টি হচ্ছে কার্য সৃষ্টির পক্ষে প্রতিকূল। এই জন্য কার্ভেত্রিড বলেন, কোনো কার্য ঘটতে হলে সদর্থক শর্তসমূহকে উপস্থিত থাকতে হবে এবং নঅর্থক শর্তসমূহকে অনুপস্থিত থাকতে হবে। যেমন ধরো বলা হলো ক ক্ষয়ের আবশ্যিক শর্ত, ক ক্ষয়ের সদর্থক, ক ক্ষয়ের সদর্থক শর্ত, ক ক্ষয়ের সদর্থক শর্ত। ক ক্ষয়ের সদর্থক শর্ত এ কথা মানে কি, যে ক না ঘটলে খ ঘটে না, ক না ঘটলে খ ঘটতে পারে না। আর আবার ঠিক বলা হলো ক ক্ষয়ের নঅর্থক শর্ত, তার মানে কি, যে ক ঘটলে খ ঘটতে পারে, ক ঘটলে খ ঘটতে পারে না। তাহলে ক ক্ষয়ের সদর্থক ক না ঘটলে খ ঘটে না, ক ক্ষয়ের নঅর্থক শর্ত ক ঘটলে খ ঘটতে পারে না। এখন এই যে বিষয়টি, এই বিষয়টিকে, এই সদর্থক শর্ত নঅর্থক শর্ত, এই বিষয়টিকে আমরা একটা উদাহরণ সাহায্যে এইভাবে বোঝাতে পারি। ধরো একটা লোক জলে ডুবে মারা গেল। তো এক্ষেত্রে এই যে জলে ডুবে যাওয়া, জলের গভীরতা, লোকটির শারীরিক দুর্বলতা, এগুলো হচ্ছে সদর্থক শর্ত। অপরদিকে লোকটির সাঁতার না জানা, অন্য কোনো সাঁতার জানা ব্যক্তির কাছাকাছি না থাকা, এগুলো হলো নঅর্থক শর্ত। তো এক্ষেত্রে কি, এই সদর্থক শর্ত এবং নঅর্থক শর্তের অনুপস্থিতি একসঙ্গে যুক্ত হয়ে, একত্র যুক্ত হয়ে কার্যটি উৎপন্ন করেছে। কাজেই লোকটির মৃত্যুর কারণ হলো কি, এই সদর্থক এবং নঅর্থক শর্তের সমষ্টি। তো এই জন্য ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে আমরা সাধারণত কারণ বলতে কারণ একটা শর্তকে বুঝিয়ে থাকি, এবং সেই শর্তটিকে কারণ যদি আমরা বলি তাহলে কিন্তু আমাদের ভুল হবে। যেমন কোনো একটি ধরো ছাত্র পরীক্ষায় অকৃতকার্য হলো, এক্ষেত্রে ছাত্রটির অকৃতকার্যতার কারণ হিসাবে যদি পরীক্ষার অব্যবহিত পূর্বে তার গৃহশিক্ষকের অনুপস্থিতিকে কারণ হিসাবে উল্লেখ করা হয়, তাহলে কিন্তু ভুল হবে। কেন না, ছাত্রটির অকৃতকার্যতার কারণ হলো একাধিক সদর্থক ও একাধিক নঅর্থক শর্তের সমষ্টি। যেমন গৃহশিক্ষকের অনুপস্থিতি, পাঠে অবহেলা, তারপরে কঠিন প্রশ্নপত্র, মূল্যায়নের অপ্রাসঙ্গিকতা, শারীরিক অসুস্থতা, এগুলো এই সমস্ত সদর্থক শর্ত আর নঅর্থক শর্ত মিলিত হয়ে তবে তার এই অকৃতকার্য, ছাত্রটির অকৃতকার্যতা, এই কার্যটি সম্পন্ন হয়। এই জন্য আমাদের কি, কারণ হতে গেলে সদর্থক এবং নঅর্থক শর্ত, এই দুটি শর্তে উভয়েরই প্রয়োজন। এরপরে আমরা চলে যাব শর্তের বিভিন্ন প্রকার, শর্তের শ্রেণীবিহার। দেখো, দর্শনেও তোমরা পড়েছো একাদশ শ্রেণী 11-এ
যে পাশ্চাত্য দর্শনে সেখানে শর্তকেও 3টি শর্তের কথা বলা হয়েছে, যুক্তিবিজ্ঞানেও শর্তকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে, অর্থাৎ শর্ত হচ্ছে 3 প্রকার। শর্ত 3 প্রকার। কি কি? 1 নম্বর হচ্ছে আবশ্যিক শর্ত, 2 পর্যাপ্ত শর্ত, 3 আবশ্যিক পর্যাপ্ত শর্ত। আবশ্যিক পর্যাপ্ত শর্ত, এই 3 প্রকার শর্তের কথা বলা হয়। আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত, আবশ্যিক পর্যাপ্ত শর্ত। এখন এই কারণ কথাটি এই 3টে অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ কারণ বলতে কখনো আবশ্যিক শর্তকে বোঝানো হয়, আবার কারণ বলতে কখনো পর্যাপ্ত শর্তকে বোঝানো হয়, আবার কারণ বলতে কখনো আবশ্যিক পর্যাপ্ত শর্ত অর্থে বোঝানো হয়ে থাকে। তো এখন এই যে 3 প্রকার শর্তরূপে যে কারণ, আমরা এই 3 প্রকার শর্তরূপে কারণ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আবশ্যিক শর্তরূপে কারণ। আবশ্যিক শর্তরূপে কারণ। আবশ্যিক শর্তরূপে কারণ। তো এই আবশ্যিক শর্তরূপে কারণ বলতে কি বোঝায়? যদি কোনো শর্ত অনুপস্থিত থাকলে কোনো ঘটনা ঘটা সম্ভব না হয়, তাহলে সেই বিশেষ শর্তটিকে বলা হয় ওই ঘটনার আবশ্যিক বা অনিবার্য শর্ত। আবার বলছি, যদি কোনো শর্ত অনুপস্থিত থাকলে কোনো ঘটনা ঘটা সম্ভব না হয়, তাহলে সেই বিশেষ শর্তটিকে বলা হয় ওই ঘটনাটির আবশ্যিক বা অনিবার্য শর্ত। তাহলে যেমন ধরো বলা হলো যে ক ক্ষয়ের আবশ্যিক শর্ত। ক ক্ষয়ের আবশ্যিক শর্ত। ক ক্ষয়ের আবশ্যিক শর্ত। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে ক না ঘটলে, সংজ্ঞানুযায়ী ক না ঘটলে খ ঘটে না, এবং ক ঘটলে খ নাও ঘটতে পারে। এটা কি আমরা সরলীকরণ করে আমরা কি বলতে পারি? যে ক ক্ষয়ের আবশ্যিক শর্ত সমান যদি ক না ঘটে, যদি ক না ঘটে, যদি ক না ঘটে তবে খ ঘটে না। তাহলে ক ক্ষয়ের আবশ্যিক শর্ত, এ কথার অর্থ হচ্ছে কি? যদি ক না ঘটে তবে খ ঘটে না। যেমন ধরো বলা হলো অগ্নি সংযোগ হলো ধূম সৃষ্টির আবশ্যিক শর্ত। অগ্নি সংযোগ হলো ধূম সৃষ্টির আবশ্যিক শর্ত। তা আগুন ছাড়া ধূম অর্থাৎ ধোঁয়া হয় না, কিন্তু আগুন থাকলেও ধূম নাও হতে পারে, নাও থাকতে পারে। যেমন ধরো জ্বলন্ত অগ্নিপিণ্ডে বা জ্বলন্ত লৌহপিণ্ডে আগুন থাকলে সেখানে ধূম থাকে না, ধোঁয়া থাকে না। তাহলে ধূম সৃষ্টির জন্য কি দরকার? ভিজে জ্বালানি, আর্দ্র ইন্ধন, ভিজে জ্বালানি দরকার। কাঠ, খড়, আর্দ্র জ্বালানি, ভিজে জ্বালানি, কাঠ, খড় বা ওই জাতীয় কোনো জিনিস অবশ্যই থাকা দরকার। আবার যেমন ধরো বলা হলো যে অক্সিজেনের উপস্থিতি হলো দহন ক্রিয়ার আবশ্যিক শর্ত। তো অক্সিজেন না থাকলে দহন ক্রিয়া সম্ভব নয়, কিন্তু অক্সিজেন থাকলেই যে দহন হবে এ কথা বলা যায় না। বাতাসে তো সবসময় অক্সিজেন থাকে, কিন্তু তার জন্য কি সবসময় সব জায়গায় আগুন জ্বলে যায়? আগুন জ্বলে না। দহন কার্যের জন্য
কী দরকার? দাহ্য পদার্থ থাকা চাই, নতুবা আগুন জ্বলবে না। তাহলে দাহ্য অক্সিজেনের উপস্থিতি তো থাকবেই এবং সেই সঙ্গে দাহ্য পদার্থের উপস্থিতি থাকতে হবে, তবেই আগুন জ্বলবে। তো এইভাবে আমরা কারণ আবশ্যিক শর্ত অর্থে ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট আমরা যাব পর্যাপ্ত শর্তরূপে কারণ। দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত শর্তরূপে কারণ। পর্যাপ্ত শর্তরূপে কারণ। তাহলে পর্যাপ্ত শর্ত কাকে বলে এটা জানতে হবে। দেখো, পর্যাপ্ত শর্ত হচ্ছে যে একটি ঘটনার পর্যাপ্ত শর্ত হলো সেই শর্ত যার উপস্থিতিতে ওই ঘটনাটি ঘটবেই। একটি ঘটনার পর্যাপ্ত শর্ত হলো সেই শর্ত যার উপস্থিতিতে ওই ঘটনাটি ঘটবেই। আমরা অন্য কথায় বলতে পারি যে যদি দুটি ঘটনার মধ্যে, যদি দুটি ঘটনার সম্বন্ধ এমন হয় যে একটি ঘটলেই অপরটি ঘটে, তাহলে প্রথম ঘটনাটি হবে দ্বিতীয় ঘটনার পর্যাপ্ত শর্ত। যেমন ক ক্ষয়ের পর্যাপ্ত শর্ত। ক ক্ষয়ের পর্যাপ্ত শর্ত। একথার অর্থ কি? ক ক্ষয়ের পর্যাপ্ত শর্ত। ক ক্ষয়ের পর্যাপ্ত শর্ত মানে ক ঘটলে খ ঘটে, ক ঘটলে খ ঘটে এবং ক না ঘটলেও খ ঘটতে পারে। তার মানে কি? যে ক ক্ষয়ের পর্যাপ্ত শর্ত মানে যদি ক ঘটে, যদি ক ঘটে তাহলে খ ঘটে। যদি ক ঘটে তাহলে খ ঘটে, মানে ক ঘটলে খ অবশ্যই ঘটবে। এই হচ্ছে ক পর্যাপ্ত শর্ত, ক ক্ষয়ের পর্যাপ্ত শর্ত। যেমন একটি বাস্তব উদাহরণ নাও, যে বিষপান হলো মৃত্যুর পর্যাপ্ত শর্ত। বিষপান হলো মৃত্যুর পর্যাপ্ত শর্ত। তা বিষপান করলে মৃত্যু হয়, কিন্তু বিষপান না করলেও মৃত্যু হতে পারে। যেমন অনেক ক্ষেত্রে রোগে ভোগার জন্য মৃত্যু হয়, বিভিন্নভাবে মৃত্যু হতে পারে। কাজে বিষপান মৃত্যুর পর্যাপ্ত শর্ত কিন্তু আবশ্যিক শর্ত নয়। হ্যাঁ, মৃত্যুর একটা কারণ বিষপান হতে পারে, কিন্তু সেটা আবশ্যিক। যে বিষপান করলে মৃত্যু তো অবশ্যই হবে, কিন্তু বিষপান না করেও মৃত্যু হতে পারে, অন্য কোনো কারণেও মৃত্যু হতে পারে। সেই জন্য আমরা কি বলতে পারি? যে বিষপান মৃত্যুর পর্যাপ্ত শর্ত কিন্তু আবশ্যিক শর্ত নয়। যেমন ধরো সূর্য ওঠা হলো আলো হওয়ার পর্যাপ্ত শর্ত, বা ভাত খাওয়া হলো ক্ষুধা নিবৃত্তির পর্যাপ্ত শর্ত, বা হৃৎপিণ্ডে গুলিবিদ্ধ হওয়া হলো মৃত্যুর পর্যাপ্ত শর্ত। হৃৎপিণ্ডে গুলিবিদ্ধ মৃত্যুর পর্যাপ্ত শর্ত। হ্যাঁ, কিংবা বলা হলো মাধ্যমিক পাশ করা একাদশ শ্রেণীতে ভর্তির পর্যাপ্ত শর্ত। এইভাবে এগুলো সবই হচ্ছে, যেমন ভূমিকম্প ক্ষয়ক্ষতির পর্যাপ্ত শর্ত। এগুলো সবই হচ্ছে এক্ষেত্রে কারণ কথাটি পর্যাপ্ত শর্তে অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, অর্থাৎ পর্যাপ্ত শর্তরূপে কারণ বলতে আমরা এটিকেই বুঝিয়ে থাকি। তো এক্ষেত্রে এই যে আবশ্যিক আর এই পর্যাপ্ত শর্ত এই যে নিয়ে আলোচনা করলাম, তো এই আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের মধ্যে আমরা একটা কিছু পার্থক্য আমরা লক্ষ্য করছি। কি? যে আবশ্যিক শর্তের সংজ্ঞা দিতে গিয়ে আমরা কি বলেছি? যে শর্ত অনুপস্থিত থাকলে কোনো বিষয়, কোনো বিশেষ কার্য ঘটে না, এবং উপস্থিত থাকলে কার্যটি নাও ঘটতে পারে, তাকে আমরা আবশ্যিক শর্ত বলেছি। যেমন অক্সিজেন না থাকলে আগুন জ্বলবে না, আবার অক্সিজেন থাকলেও আগুন নাও জ্বলতে পারে। আর পর্যাপ্ত শর্ত, যে শর্ত উপস্থিত থাকলে কার্য ঘটে এবং অনুপস্থিত থাকলেও কার্য ঘটতে পারে, তাকে আমরা পর্যাপ্ত শর্ত বলছি। যেমন বিষপান করলে মৃত্যু হবেই, আবার না করলেও মৃত্যু হতে পারে, অন্য কোনো কারণে মৃত্যু হতে পারে। এই
ভাবে আমরা আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের একটা পার্থক্য আমরা পেয়ে যাই, তাদের যে লক্ষণগত পার্থক্য আমরা পেয়ে যাই। নেক্সট আমরা যাব আবশ্যিক পর্যাপ্ত শর্ত। 3 নম্বর আবশ্যিক পর্যাপ্ত শর্ত। আবশ্যিক পর্যাপ্ত শর্ত। স্থায়ীভাবে আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে আমাদের জানতে হবে। দেখো, যদি দুটি ঘটনার সম্বন্ধ এমন হয় যে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না, অর্থাৎ প্রথম ঘটনাটি না ঘটলে দ্বিতীয় ঘটনাটি ঘটে না, এবং প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটে, তাহলে আমরা প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনাটির আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলবো। আবার বলছি যে যদি দুটি ঘটনার সম্বন্ধ এমন হয় যে প্রথম ঘটনাটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না, এবং প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটে, তাহলে প্রথম ঘটনাটিকে বলা হয় দ্বিতীয় ঘটনাটির আবশ্যিক পর্যাপ্ত শর্ত। যেমন বলা হলো ক ক্ষয়ের আবশ্যিক পর্যাপ্ত শর্ত। এ কথার অর্থ আবশ্যিক পর্যাপ্ত শর্ত, এ কথার অর্থ ক ক্ষয়ের আবশ্যিক পর্যাপ্ত শর্ত। দেখো, তার মানে কি, এখানে আমরা দুটো জিনিস পাচ্ছি। 1 নম্বর কি পাচ্ছি, ক না ঘটলে খ ঘটে না, ক না ঘটলে খ ঘটে না। 2 নম্বর কি পাচ্ছি, যে ক ঘটলে পর্যাপ্ত, ক ঘটলে খ ঘটে। তাহলে ক ক্ষয়ের আবশ্যিক পর্যাপ্ত শর্তে থেকে বিশ্লেষণ করে আমরা দুটো জিনিস পাচ্ছি, দুটো লক্ষণ পাচ্ছি। ক না ঘটলে খ ঘটে না, আর এবং ক ঘটলে খ ঘটে। যেমন ধরো বলা হলো যে ভিজে কাঠে আগুন জ্বালানো হলো, ভিজে কাঠে আগুন জ্বালানো হলো ধূমের আবশ্যিক পর্যাপ্ত শর্ত। অর্থাৎ ভিজে কাঠে আগুন না জ্বালালে ধূম হয় না, ভিজে কাঠে আগুন না জ্বালালে ধূম হয় না, এবং ভিজে কাঠে আগুন জ্বালালে ধূম হয়। কাজে আমরা বলতে পারি যে ভিজে কাঠে অগ্নি সংযোগ হলো ধূম সৃষ্টির আবশ্যিক পর্যাপ্ত শর্ত। যেমন ঘর্ষণ হলো উত্তাপ সৃষ্টির আবশ্যিক পর্যাপ্ত শর্ত, কারণ পাথরে ঘর্ষণের ফলে কি উত্তাপ সৃষ্টি হয়। কাজে বলা যেতে পারে যে উত্তাপের আবশ্যিক পর্যাপ্ত শর্ত হলো কি, ঘর্ষণ। এখন এই আবশ্যিক পর্যাপ্ত শর্ত আমরা এখন প্রশ্ন হচ্ছে যে এই কারণকে আমরা কোন অর্থে গ্রহণ করব, আবশ্যিক শর্ত অর্থে, না পর্যাপ্ত শর্ত অর্থে, না আবশ্যিক পর্যাপ্ত শর্ত অর্থে। অর্থাৎ কারণ কি আবশ্যিক শর্ত, না কারণ কি পর্যাপ্ত শর্ত, না কারণ আবশ্যিক পর্যাপ্ত শর্ত। এটি একটি আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন আমরা দেখলাম যে কারণ কথাটি কখনো আবশ্যিক শর্ত অর্থে ব্যবহৃত হচ্ছে, কখনো পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহৃত হচ্ছে, আবার কখনো আবশ্যিক পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ কারণ কথাটি 3টে অর্থেই ব্যবহৃত হচ্ছে। তাহলে প্রশ্ন যে কারণ কথাটি ঠিক কোন অর্থে ব্যবহৃত হয় গ্রহণযোগ্য, অর্থাৎ কারণ কি কার্যের আবশ্যিক শর্ত, না পর্যাপ্ত শর্ত, না আবশ্যিক পর্যাপ্ত শর্ত। এই প্রশ্নের উত্তরে কিন্তু যুক্তিবিজ্ঞানীরা একমত হতে পারেননি। তো এ সম্পর্কে এই প্রশ্নকে কেন্দ্র করে আরও যুক্তিবিজ্ঞানে দুটি ভিন্ন মত আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে মিলের মত, জন স্টুয়ার্ট মিল, জন স্টুয়ার্ট মিল এর মত 1 নম্বর, আর আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে I.M. কপি, I.M. কপি
জন স্টুয়ার্ট মিলের মত, একটা হচ্ছে আই.এম. কপির মত। এই জন স্টুয়ার্ট মিলের মতটিকে বলা হয় বহু কারণবাদ, আর আই.এম. কপির মতটিকে বলা হয় একক কারণবাদ। তাহলে কি দাঁড়ালো? যে কারণ কথাটি কোন অর্থে গ্রহণযোগ্য, আবশ্যিক শর্ত অর্থে না পর্যাপ্ত শর্ত অর্থে না আবশ্যিক পর্যাপ্ত শর্ত অর্থে, এই প্রশ্নকে কেন্দ্র করে আরও যুক্তিবিজ্ঞানে দুটো মতের সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে জন স্টুয়ার্ট মিলের মত, যেটাকে আমরা বলছি বহু কারণবাদ, আর একটা হচ্ছে আই.এম. কপির মত, যেটাকে বলা হয় একক কারণবাদ। তা প্রথমে আমরা জন স্টুয়ার্ট মিলের মত থেকে নিয়ে আলোচনা করব। দেখো, মিল মনে করেন যে কারণ কথাটা পর্যাপ্ত শর্ত অর্থেই গ্রহণযোগ্য, কেন তার মতে কারণ হচ্ছে পর্যাপ্ত শর্ত। কোনো ঘটনা কারণ হলো এমন একটা পূর্ববর্তী ঘটনা যার পরে কার্যটি সবসময় ঘটে, নিয়ত ঘটে। তাহলে এই অর্থাৎ যা ঘটলে কোনো কার্য নিয়তই ঘটে তা হলো ওই কার্যের কারণ। যে ক্ষেত্রে আমরা এর আগে উদাহরণ আমরা দেখেছি, বিষপান হলো মৃত্যুর কারণ, মৃত্যু বিষপানের নিয়ত পরবর্তী ঘটনা। তা মিল মনে করেন যে বিষপান কিন্তু মৃত্যুর নিয়ত পূর্ববর্তী ঘটনা নয়, কারণ বিষপান না করলেও আরও মৃত্যু হতে পারে। এর থেকে বলা যায় যে কারণ হচ্ছে পর্যাপ্ত শর্ত। শুধুমাত্র বিষপান করলে মৃত্যু হতে পারে তা নয়, বিষপান ছাড়া অন্য কারণে মৃত্যু হতে পারে। এই জন্য মিল একথা স্বীকার করেন যে একটা কার্যের একাধিক কারণ বা পর্যাপ্ত শর্ত থাকা সম্ভব। যেমন বিষপান হলো মৃত্যুর একটা পর্যাপ্ত শর্ত, জলে ডুবে যাওয়া হলো মৃত্যুর আর একটা পর্যাপ্ত শর্ত, হৃৎপিণ্ডে গুলিবিদ্ধ হওয়া হলো মৃত্যুর আর একটি পর্যাপ্ত শর্ত। এর থেকে বোঝা যায় যে কোনো কার্যের আবশ্যিক শর্ত আবিষ্কার করা সহজ হলেও পর্যাপ্ত শর্ত আবিষ্কার করা খুব একটা সহজ নয়। কেননা পর্যাপ্ত শর্ত কি অনেক হতে পারে, অসংখ্য হতে পারে। তার একই কার্যের একাধিক কারণ থাকা সম্ভব, অর্থাৎ একই কার্যের একাধিক, এই মতবাদ কি বলা হয়? বহু কারণবাদ। নেক্সট হচ্ছে কি, মিল হচ্ছেন এই মতবাদের সমর্থক। নেক্সট হচ্ছে কি, নেক্সট মতে আই.এম. কপির মত, একক কারণবাদ। যুক্তিবিজ্ঞানী আই.এম. কপি এই মিলের এই মতটিকে সমর্থন করেন না। তিনি বলেন যে কারণ হলো আবশ্যিক পর্যাপ্ত শর্ত, কারণ হলো আবশ্যিক পর্যাপ্ত শর্ত। কারণ হলো আবশ্যিক পর্যাপ্ত শর্ত। এই দৃষ্টিকোণ থেকে তিনি কারণের লক্ষণ দিয়েছেন যে কোনো কার্যের কারণ হলো এমন এক নিয়ত পূর্ববর্তী ঘটনা যার পরে কার্যটি নিয়তই ঘটে। যেমন কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা এবং কার্য হলো কারণের নিয়ত অনুবর্তী ঘটনা। এর থেকে বোঝা যায় যে কারণ হলো আবশ্যিক পর্যাপ্ত শর্ত। কবি মনে করেন যে কোনো কার্যের একাধিক আবশ্যিক পর্যাপ্ত শর্ত থাকা সম্ভব নয়। কোনো কার্যের একাধিক আবশ্যিক পর্যাপ্ত শর্ত থাকা সম্ভব নয়। কাজে একটি কার্যের একাধিক কারণ থাকাও সম্ভব নয়। যেমন উত্তাপ সৃষ্টি, এই কার্যটির একমাত্র কারণ হলো কি? উত্তাপ সৃষ্টি। এই কার্যটির একমাত্র কারণ কি? আণবিক চাঞ্চল্য। তাই আণবিক চাঞ্চল্যকে উত্তাপ সৃষ্টির আবশ্যিক পর্যাপ্ত শর্ত আমরা বলতে পারি। এই জন্য কার্যের একাধিক কারণ থাকা সম্ভব নয়। এই বক্তব্য কি বলা হয়? একক কারণবাদ। এই প্রসঙ্গে এই যে বহু কারণবাদ, একই কার্যে বিভিন্ন কারণ, যেমন মৃত্যু আমরা দেখেছি। তো এই প্রসঙ্গে তর্কবিদ মিল এবং বেইন হচ্ছেন এই বহু কারণবাদের সমর্থক। তো এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে যে এই বহু কারণবাদ এবং বহু কারণ সমন্বয়, এটা আমাদের একটু মনে রাখতে হবে যে এই যে দুটি বহু কারণবাদ এবং বহু কারণ সমন্বয়, এই দুটি নীতি কিন্তু এক নয়। বহু কারণবাদ অনুসারে কি একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হয়। অপরদিকে বহু কারণ সমন্বয়
অনুসারে কি অনেকগুলো কারণ একসঙ্গে যুক্ত হয়ে একটা কার্য উৎপন্ন করে। যেমন নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন এবং নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন একত্র মিলিত হয়ে জল উৎপন্ন করে। তো এই বহু কারণবাদের সূত্র হচ্ছে কি যে ক অথবা খ অথবা গ কি ঘকে উৎপন্ন করে। বহু কারণবাদের সূত্রটা আমরা কি বলতে পারি যে ক অথবা খ অথবা গ ঘকে উৎপন্ন করে। কিন্তু বহু কারণ সমন্বয়ের মূল কথা কি যে ক প্লাস খ প্লাস গ ঘকে উৎপন্ন করে। এই অর্থাৎ ক খ গ একত্র মিলিত হয়ে ঘ নামক কার্যটি উৎপন্ন করে। এখন এই যে বহু কারণবাদ, মিল যে বহু কারণবাদের সমর্থক, এই বহু কারণবাদ বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। হ্যাঁ, মানে সত্য আপাত দৃষ্টিতে বহু কারণবাদ নীতিটি সত্য বলে মনে হলেও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এই মতবাদটিকে সমর্থন করা যায়নি। কেন? যে কার্যকে যদি বিশেষভাবে গ্রহণ করা হয় তাহলে বহু কারণবাদ ভ্রান্ত বলে প্রমাণিত হয়। বহু কারণবাদে কি কারণকে বিশেষভাবে এবং কার্যকে সাধারণভাবে গ্রহণ করা হয়, কিন্তু কারণকে বিশেষভাবে এবং কার্যকে সাধারণভাবে গ্রহণ করলে কার্যকে বিশেষভাবে গ্রহণ করতে হবে। কার্যটিকে যদি বিশেষভাবে গ্রহণ করা হয় তাহলে আমরা দেখব যে একটি বিশেষ কার্য একটি বিশেষ কারণ থেকে উৎপন্ন হয়। যেমন নিত্যরূপ কার্যকে যদি সাধারণভাবে গ্রহণ না করে যদি বিশেষভাবে আমরা গ্রহণ করি তাহলে দেখা যাবে বিষপান থেকে মৃত্যুর স্বরূপ এক রকমের হয়, আবার আত্মহত্যা থেকে মৃত্যুর স্বরূপ অন্য রকমের হয়। বিষপানে মৃত্যু হলে তার একরকম লক্ষণ দেখা যায়, আত্মহত্যা করে মৃত্যু হলে তার অন্যরকম লক্ষণ দেখা যায়, আকস্মিক দুর্ঘটনা থেকে মৃত্যু হলে তার অন্যরূপ লক্ষণ আমরা দেখতে পাই। যেমন সর্বক্ষেত্রে মৃত্যুর একটা মানে সবসময় মৃত্যুর এই যে মৃত্যুর স্বরূপটা সবসময় এক হয় না। তাহলে এই যে মৃত্যুর বহু কারণ আমরা পাই, বিষপান, আত্মহত্যা, আকস্মিক দুর্ঘটনা। ছোট্ট একটা আমরা ছকের মাধ্যমে এটা দেখাচ্ছি। ধরো বহু কারণ, মৃত্যু, বিষপান, আত্মহত্যা, আকস্মিক দুর্ঘটনা, বার্ধক্য। এখানে দেখো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া, কারণের সামান্যীকরণ। দেখো মৃত্যুর বিভিন্ন কারণ আমরা উল্লেখ করেছি, বিষপান, আত্মহত্যা, আকস্মিক দুর্ঘটনা, বার্ধক্য। এক্ষেত্রে এই কারণগুলোকে সামান্যীকরণ করে আমরা কি বলতে পারি? হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া, অর্থাৎ মৃত্যু নামক কার্যটি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া, এই সামান্যীকরণ হিসাবে আমরা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া এটিকে কারণ হিসাবে গণ্য করতে পারি। দ্বিতীয়ত কারণের সামান্যীকরণের দ্বারা বহু কারণবাদ ভ্রান্ত বলে প্রমাণিত হয়। তৃতীয়ত কি, এই যে কারণের বিজ্ঞানসম্মত সংজ্ঞার সঙ্গে বহু কারণবাদের কোনো মিল নাই। বৈজ্ঞানিক দৃষ্টিতে কারণ কার্যের অপরিবর্তনীয় শর্তান্তরে অব্যবহিত পূর্ববর্তী ঘটনা, কিন্তু একটি কার্যের যদি একাধিক কারণ থাকে তাহলে কারণকে অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলা যাবে না। কাজেই বহু কারণবাদ কার্যকারণ তত্ত্ব বিরোধী একটি মতবাদ। তো এই সমস্ত কারণে এই বহু কারণবাদটিকে
আমরা গ্রহণযোগ্য বা সমর্থনযোগ্য বলতে পারি না। তবুও বৈজ্ঞানিক গবেষণা ও অনুসন্ধানের ক্ষেত্রে এই বহু কারণবাদের মূল্যটাকে কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না, কারণ একই কার্যের বহু কারণ আছে এই কথা ধরে নিয়েই বিজ্ঞান কী করে, আসল কারণটিকে নির্ণয় করার চেষ্টা করে। তো এই যে আমরা কি দেখলাম, তাহলে বহু কারণবাদ ওর সমন্বয়, বহু কারণ সমন্বয় এটা কখনোই সমর্থক নয়। বহু কারণবাদ অনুযায়ী একই কার্য বিভিন্ন অবস্থায় বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে, যেমন মৃত্যুরূপ কার্যটি বিষপান, বার্ধক্য, দুর্ঘটনা, সর্পদর্শন প্রভৃতি যে কোনো একটি কারণ থেকে উৎপন্ন হতে পারে। অপরদিকে যখন একাধিক কারণ একত্র মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে, তখন সেই মিশ্র কার্যকে বলা হয় কি, বহু কারণ সমন্বয়। বহু কারণ সমন্বয়। এই যেমন একাধিক লোক কি হচ্ছে, একসঙ্গে মিলিত হয়ে একটা গাড়িকে টানছে, একাধিক একসঙ্গে মিলিত হয়ে একটি গাড়িকে টানে, তখন বহু কারণ সমন্বয়ে এই কার্যটি হয়ে থাকে। যেমন ধরো বলা হলো বহু কারণ সমন্বয়। বহু কারণ সমন্বয় যেমন একটা কার্য, একটি কার্য, একটি কার্য। বহু কারণবাদ অনুযায়ী কি হতে পারে, বহু কারণবাদ এ অথবা বি অথবা সি অথবা ডি। বহু কারণবাদ অনুযায়ী এ অথবা বি অথবা সি অথবা ডি দ্বারা নামক কার্যটি উৎপন্ন হতে পারে। কিন্তু বহু কারণ সমন্বয় অনুযায়ী কি হবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান ই। অর্থাৎ এ বি সি ডি এই কারণগুলি একত্র মিলিত হয়ে নামক কার্যটি উৎপন্ন করতে, এটাকে বলা হয় বহু কারণ সমন্বয়। বহু কারণ সমন্বয়। আর এটিকে আমরা বলবো সমান এটা হচ্ছে বহু কারণ। যেমন ধরো বলা হলো জল উৎপাদন এটা কার্য, জল উৎপাদন কার্য। জল উৎপাদন কার্য, এখানে আমরা হাইড্রোজেন কারণের অংশ, আর অক্সিজেন এটাও কারণের অংশ। হাইড্রোজেন অক্সিজেন কারণের অংশ। এবার এখানে আমরা কি দুই অণু হাইড্রোজেন, এবং এক অণু অক্সিজেন। দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন, এর সংযোগ হচ্ছে কি, এর সংযোগ কি হচ্ছে H2O। দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন সংযোগ হচ্ছে কি H2O, অর্থাৎ জল এটা উৎপন্ন হচ্ছে। জল উৎপন্ন হলো। কাজে আমরা সিদ্ধান্ত করতে পারি কি, যে বহু কারণবাদ আর বহু কারণ সমন্বয় এই দুটি জিনিস এক নয়। ঠিক আছে, এই সাথে তাহলে আমরা আজকে আলোচনা করলাম কারণের স্বরূপ আলোচনা করলাম, কারণ ও শর্তের বিভিন্ন কারণের শর্ত, কারণ কাকে বলে, কারণের গুণগত লক্ষণ, কারণের পরিমাণগত লক্ষণ, এবং তারপর কারণ ও শর্ত কয় প্রকার ও কী কী, এবং সেই সঙ্গে একক কারণবাদ এবং বহু কারণবাদ, এবং সেই সঙ্গে বহু কারণবাদ ও বহু কারণ সমন্বয়
এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এই সঙ্গে আমরা এই অধ্যায় অর্থাৎ কারণ এই অধ্যায়টি আমরা শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব।